Okay. Assalamu alaikum. So this is your official first class. Okay. আমি তোমাদের এই কোর্সটা নিব ইলেকট্রিক্যাল সার্কিট 2 মানে বেসিক্যালি তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিট 1 আমরা করে আসছি অলরেডি আগে সেমিস্টারে করে রাইট কার কাছে বলেন স্যার সো ইউ নো এভরি মেথডস এন্ড অ্যানালাইসিস ঠিক আছে কিভাবে একটা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইজ করতে হয় এটা জানো বাট তোমরা যেটা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এ করেছো দ্যাট ইজ বেসিক্যালি ডিসি সার্কিট হ্যাঁ তারপরে ডাইরেক্ট কারেন্ট দিয়ে তোমরা ওই সার্কিটগুলো সলভ করেছো বাট ইন দিস কোর্স ইউ উইল বি extensively applying AC হ্যাঁ সো এখানে এই কারণে আমি আগে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিব তোমরা এই পর্যন্ত যা করেছো চার্জ সম্পর্কে ইলেকট্রিক সার্কিট সম্পর্কে কারেন্ট ভোল্টেজ সব তারপরে এখানে ইন্ডাক্টর আমরা ইউজ করবো ক্যাপাসিটর ইউজ করবো এগুলো সম্পর্কে তোমাদেরকে একটা জেনারেল আইডিয়া দিই দেন উই উইল গো টু এসি সার্কিটস ঠিক আছে সো এখানে আমরা বেসিক্যালি সাইনুসয়েডস নিয়ে কাজ করব হ্যাঁ সাইনুসয়েডস হচ্ছে তোমার কস সাইন ওয়েভ ঠিক আছে সো এই ওয়েভগুলো বেসিক্যালি ইনফরমেশন ক্যারি করে হ্যাঁ তো এইখানে আমরা কিভাবে ওগুলো অ্যাপ্লাই করছি বা একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভের ফেজ ডিফারেন্স কি বা কারেন্টের সাথে ভোল্টেজের রিলেশন কি এইগুলাই বেসিক্যালি এখানে এমফাসিস করা হয়েছে আর যেহেতু আমরা এসি ওয়েভ ইউজ করছি এসি সাপ্লাই দিচ্ছি so there is so much of complex term introduced in the electrical circuit তো এসি ওয়েভ ইউজ করার সুবিধা আছে পাওয়ার ট্রান্সফারটা খুব স্মুথলি করা যায় ঠিক আছে we can control it that is why we use AC তো প্রথমে তোমার আমি যদি ইলেকট্রিক্যাল সার্কিট যদি কল্পনা করি একটা ইলেকট্রিক্যাল সার্কিট বেসিক্যালি কি it's an interconnection of electrical components ঠিক আছে electrical components তোমার অনেক ধরনের হয় so there could be a battery a source a lamp তাই না electrical wiring থাকে তারপর রেজিস্টার থাকতে পারে ক্যাপাসিটর থাকতে পারে ইন্ডাক্টর থাকতে পারে so all these components are interconnected একটা একটার সাথে কানেক্ট হয় তো তুমি যদি একটা সোর্স লাগাও সোর্সের পজিটিভ এন্ড থেকে হ্যাঁ পজিটিভ এন্ড থেকে তুমি একটা রেজিস্টারে লাগালা বা একটা লাইট বাল্বের একটা এন্ডে লাগালা লাইট বাল্বের দুইটা এন্ড হয় না সো একটা এন্ডে লাগালা তারপর আরেকটা এন্ড নিয়ে গিয়ে ব্যাটারি নেগেটিভ এন্ডে লাগালা ঠিক আছে দিস ইজ আ কমপ্লিট সাইকেল একটা ক্লোজড লুপ ক্রিয়েট করা সো when you are using a closed loop and you are using an electromotive force ধরো ব্যাটারি যে ভোল্টেজ বেসিক্যালি এটা একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ঠিক আছে তার মানে এটা একটা এনার্জি দিচ্ছে তার মানে তুমি যদি এইরকম একটা অবজেক্ট এখানে রেখে দাও এটাকে কখনো এমনি মুভ করবে করবে না সো তোমাকে একটা ধাক্কা দিতে হবে রাইট ধাক্কা দিলে একটা ফোর্স পেলে সে সামনের দিকে মুভ করবে সো এই ধাক্কাটা বেসিক্যালি এই ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্স দিয়ে আমরা দিচ্ছি ঠিক আছে সো তো ওই ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণে তোমার ওয়্যারের ভিতরে বা সার্কিটের তোমার অনেক যেহেতু গুড কন্ডাক্টরস তাদের মধ্যে অনেক ফ্রি ইলেকট্রনস আছে তাই না সো ওই যে ফ্রি ইলেকট্রনস যেগুলো ল্যাটিসের মধ্যে থাকে মানে ওই কন্ডাক্টরের মধ্যে থাকে ওগুলো এনার্জাইজড হয় ঠিক আছে এনার্জাইজড হলে ওইগুলা মুভ করে ওকে তো তোমার ব্যাটারির পজিটিভ এন্ড যদি তোমার একটা কন্ডাক্টিং ওয়্যারের একটা এন্ডে কানেক্টেড থাকে আর নেগেটিভ এন্ড যদি আরেকটা এন্ডে কানেক্টেড থাকে কন্ডাক্টরের মধ্যে পজিটিভ নেগেটিভ সব ইলেকট্রনই আছে সো ওখানে ফ্রি ইলেকট্রনস আছে নেগেটিভ ইলেকট্রনস ফ্রি ইলেকট্রন বলতে আমরা কি বুঝি পজিটিভ নেগেটিভ ইলেকট্রন তো আছে ঠিক আছে ওরা বন্ড ফর্ম করে আছে হ্যাঁ দে আর বেসিক্যালি ইকুয়াল নাম্বার অফ পজিটিভ ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ ইলেকট্রন আছে কিন্তু এছাড়াও কিছু ইলেকট্রন আছে যেগুলো হচ্ছে গিয়ে তাদের বন্ডের বাইরে তাদেরকে কেউ আটকে রাখে না সো ওই ফ্রি ইলেকট্রনস এর কারণেই আমরা ওটাকে কন্ডাক্টর নাম বলি ইট ইজ আ ভেরি গুড কন্ডাক্টর মানে ওখানে আমরা যদি কোনো ফোর্স দেই দ্যাট ইলেকট্রনস উইল ফ্লো ঠিক আছে ওইটার জন্যই তোমার
সো ওই যে ব্যাটারি লাগালে একটা পজিটিভ এন্ডে একটা নেগেটিভ এন্ডে, তো ওইখানে যে নেগেটিভ ইলেকট্রনসগুলো আছে ওগুলোকে অ্যাট্রাক্ট করবে, আর এই পাশে যেহেতু নেগেটিভ লাগানো, ওই নেগেটিভগুলো ধাক্কা দেবে নেগেটিভকে, তাহলে নেগেটিভগুলো এক পাশে মুভ করবে। তো যেই ডিরেকশনে নেগেটিভ মুভ করে তার উল্টো ডিরেকশনে কারেন্ট, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিট। বাট তুমি দেখো যে ইলেকট্রিক্যাল সার্কিটের মেইন একটা জিনিস হচ্ছে, ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই অ্যাটমিক সাব অ্যাটমিক পার্টিকেলস এর মধ্যে ইলেকট্রিক্যাল ফেনোমেনা যেটা, এটা হচ্ছে চার্জ, ঠিক আছে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। চার্জ আমাদের দেখতে লাগে, আমরা যে দেখি না লাইট ট্রান্সমিট হয় না, ইটস অ্যান ইলেকট্রিক্যাল চার্জ, ঠিক আছে? এটা রিফ্লেক্ট করে আবার আসে, হ্যাঁ। সো এইগুলা, তারপর আমাদের ব্রেন যে কাজ করে, আমাদের ব্রেন সিগন্যাল পাঠাচ্ছে না প্রত্যেকটা জায়গায়, সো এইগুলো ইলেকট্রিক্যাল ইম্পালসেস, চার্জ। সো চার্জ ছাড়া নাথিং ইজ পসিবল। বাট এই যে ধরো যে এই ওভারঅল চার্জ, এই চার্জটাকে তুমি যদি সেপারেট করো, এই চার্জ কখনো cannot be destroyed, cannot be created. It is already present. So amount of charge always remains constant. ঠিক আছে? হয়তো একটা অবজেক্ট থেকে তুমি কিছু চার্জ বের করে আরেকটা ইয়েতে নিতে পারো, কিন্তু টোটাল নাম্বার অফ চার্জ রিমেইনস কনস্ট্যান্ট, সেম, ঠিক আছে? কখনো it is never destroyed, ঠিক আছে? But it can transfer from one media to another media. যেমন তুমি লাইট বাল্ব যদি তুমি লাগাও, তো এটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যদি পাস হয়, ফিলামেন্টটা গরম হয় না, সো এটা হিট এনার্জিতে এটা ট্রান্সফার হচ্ছে, বুঝতে পেরেছো? আবার লাইট এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম, বুঝতে পেরেছো? সো দিস ইজ বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং। সো দেখো, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ subatomic particles responsible for electric phenomena is charge. So charge is conserved, meaning it is neither created nor destroyed. So এটাকে আমরা ডিনোট করি Q দিয়ে, ক্যাপিটাল Q দিয়েও অনেক সময় ডিনোট করি, স্মল Q দিয়েও ডিনোট করি। So চার্জের কোয়ান্টিটি, I mean ইউনিট হচ্ছে কুলম্ব। So একটা ইলেকট্রন is equal to তোমার হচ্ছে গিয়ে 1.602 into 10 to the power minus 19 কুলম্ব, ঠিক আছে? তাহলে তোমার বেসিক্যালি 1 কুলম্ব অফ চার্জের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে? 1 electron is equal to minus 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। তাহলে 1 কুলম্বের মধ্যে কত থাকে? ইউনিটারি মেথডে তুমি বের করে নিতে পারবা। It is 6.24 into 10 to the power 18, ঠিক আছে? ইলেকট্রন, এতগুলা ইলেকট্রন তোমার এটার মধ্যে থাকে, which is basically equal to the amount, the number of human beings present in the whole world. সবাইকে তুমি যদি একসাথে করো, তাহলে এতগুলা চার্জ অলমোস্ট ইকুয়াল টু দিস, বুঝতে পারছো ওই নাম্বারটা? সো ওই যে নাম্বারটা, ওটা একটা স্মল এরিয়া, খুবই টাইনি এরিয়ার মধ্যে অতটুকু চার্জ আছে। এই 1 কুলম্ব অফ চার্জ তুমি এভাবেও কল্পনা করতে পারো যে আমাদের লাইটনিং পড়ে, এই লাইটনিং এর মধ্যে 20 থেকে 22 কুলম্ব অফ চার্জ থাকে, তার মানে 1 কুলম্ব অফ চার্জও অনেক, ঠিক আছে? সো কোয়ান্টিটিটা এইভাবে ডিফাইন করা হয়েছে। সো ইউজুয়ালি দ্য চার্জেস ইন মোশনস আর ইলেকট্রনস। তো এই যে এই চার্জ, when it is basically positive negative charge আছে, right? তারা যখন different place এ আছে, কাছে নাই, that is basically a static condition, মানে তারা মুভ করছে না। But when they are moving, তখন the charges are in motions are called electrons. So electrons basically moves around, ঠিক আছে? So this is the basic idea. তোমার একটা একটা অ্যাটমের মধ্যে তোমার নিউট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে। সো অ্যাটমের মধ্যে সবথেকে ম্যাসিভ কম্পোনেন্টটা কোনটা? নিউট্রন। নিউট্রন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মাস ক্যারি করে, বাট প্রোটনের অ্যামাউন্টও বড়, ঠিক আছে, দ্যান ইলেকট্রনস, ঠিক আছে? বাট দ্য চার্জ ইজ সেম বাট অপোজিট। তোমার ইলেকট্রনকে আমরা নেগেটিভ চার্জ বলি,
প্রোটনকে আমরা পজিটিভ চার্জ ঠিক আছে but the mass is more in proton than electron ঠিক আছে কারণ প্রোটনের সাইজটা একটু বড় দেখবা ইলেকট্রনের সাইজটা একটু ছোট নিউট্রন আরো বড় সো এটাই এখানে দেখানো হয়েছে ঠিক আছে so proton is bigger than electron but the charge is same 1.602 into 10 to the power minus 19 electron হচ্ছে নেগেটিভ আর proton হচ্ছে পজিটিভ so 1 coulomb of charge in K gives 6.25 into 10 to the power 18 electrons এতগুলা electron present in 1 coulomb of charge ঠিক আছে So এটাই এখানে বলেছে Q1 into electrons are added to a neutral body. Or Q2, but this slide is not required. So দেখো basically তোমার এখানে light charges repel এটা আমরা জানি তাই না ফিজিক্স পড়েছো না সো যদি দুইটা নেগেটিভ ইলেকট্রন পাশাপাশি নিয়ে আসো তাহলে কি হবে তারা রিপেল করবে দূরে চলে যাবে তাই না আর যদি দুটো পজিটিভ নিয়ে আসো in that case ও রিপেলস করবে রাইট সো লাইট চার্জেস বেসিক্যালি রিপেলস আর আনলাইট চার্জ যদি তুমি কাছে আনো দে উইল অ্যাট্রাক্ট ঠিক আছে সো देयर ইজ আ ফোর্স বিটুইন देम এক ফোর্স অ্যাক্টিভ বিটুইন देम একটা রিপালসিভ ফোর্স আর একটা অ্যাট্রাকটিভ ফোর্স রাইট দিস charge is the source of one of the fundamental forces in nature. So এইটাকে আমরা ফিজিক্সে ডিফাইন করেছি ইউজিং কুলম্বস ল তাই না দুটো চার্জকে তোমরা যদি কাছাকাছি নিয়ে আসো দুটোই যদি পজিটিভ হয় they will have some force between them এটা হতে পারে নেগেটিভ I mean repulsive এটা হতে পারে attractive right but this force can be calculated কিভাবে তোমার basically the multiplication of these two charge divided by the distance between them distance square between them তো এই দেখো পরবর্তী স্লাইডে এটা দেখানো হয়েছে কুলম্বস ল এই যে Q1 আর Q2 যদি দুটো চার্জ তুমি ক্লোজ নিয়ে আসো হ্যাঁ despite being whatever the charge Q1 or Q2 possesses normally our force between them which is acting is Ke Q1 Q2 divided by R square. R is the distance between Q1 and Q2 right? So this is how we can calculate the force ঠিক আছে so it's an electrostatic force exerted on charge 1 due to the presence of charge 2 so charge 1 টা ধরো তোমার Q1 টা ধরো আগে থেকেই ওখানে ছিল Q2 টা তুমি কাছে নিয়ে এসেছো so তোমার the electrostatic force exerted on charge 2 যেহেতু Q2 টা তুমি কাছে নিয়ে আসছো it will create a force on Q2 right ওইটাকে ডিফাইন করেছে এই ফর্মুলা দিয়ে ঠিক আছে so K is Coulomb's constant ঠিক আছে এইটা different mediaতে তোমার এটা different ঠিক আছে so যেই মিডিয়াম তুমি ইউজ করবা ওই মিডিয়ামে এই K এর ভ্যালুটা will vary ঠিক আছে according to that so এই K হচ্ছে গিয়ে 8.98 into 10 to the power 19 Newton meter square per coulomb square ঠিক আছে স্যার Planck's constant আদার ভ্যারিয়েন্টি অফ K এর মান মানে কিভাবে পরিবর্তন হবে বা কত হবে সেটা ওটা মিডিয়ামের উপর ডিপেন্ড করবে তুমি যদি ভ্যাকুয়ামে করো K এর ভ্যালু আলাদা হবে তুমি যদি অন্য আরেকটা মিডিয়ামে করো যে পানি বা অয়েল হ্যাঁ তার মধ্যে আরেক ধরনের হবে বুঝতে পেরেছো so it will depend on the medium you are using এটা হচ্ছে নরমালি কিসের মানে কিসের Coulomb's law force between two charges ঠিক আছে দুইটা চার্জ তুমি যদি কাছাকাছি নিয়ে আসো চার্জ তো অনেক ছোট কোয়ান্টিটি তুমি চোখে দেখতে পাও সো দুইটা চার্জ যদি তুমি কাছাকাছি নিয়ে আসো তাদের মধ্যে যে ফোর্সটা ক্রিয়েট হবে এই ফোর্সটা তুমি এইভাবে ক্যালকুলেট করতে পারো
ঠিক আছে? So now যেহেতু the electrons in motions নিয়ে আমরা কথা বলছিলাম, তো তাহলে কারেন্ট কি? এই যে চার্জটা একটা সার্টেন টাইম ধরে যদি মুভ করে, সো ওইটাকে আমরা বেসিক্যালি কারেন্ট বলি। তার মানে একটা ইলেকট্রন একটা পার্টিকুলার ডিসটেন্স থেকে ট্রাভেল করে আরেকটা ডিসটেন্সে আসছে না, সো এটা তো একটা সার্টেন টাইম তার লাগছে আসছে, রাইট? সো देयर इज अ रेट ऑफ चेंज ऑफ टाइम, রাইট? বেসিক্যালি রেট অফ চার্জ ফ্লো যেটাকে আমরা বলি, এই চার্জটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ফ্লো করে আসতে যতখানি টাইম লাগছে, ওই চার্জ ডিভাইডেড বাই দ্যাট টাইম উইল গিভ ইউ দ্য কারেন্ট, ঠিক আছে? সো তুমি ওইখান থেকে ইলেকট্রিক কারেন্ট তুমি ক্যালকুলেট করতে পারো। তো 1 অ্যাম্পিয়ার আমরা কাকে বলি? যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব অফ চার্জ যদি ফ্লো করে এক এন্ড থেকে আরেক এন্ডে আসে, in that case 1 ampere current flow, ঠিক আছে? ক্লিয়ার এটা? ওকে। সো এই যে এখানে একটা কন্ডাক্টর দেখিয়েছে, সো এই কন্ডাক্টরের মধ্যে ইন্ডিভিজুয়াল চার্জেস আছে, মানে ইলেকট্রনস আছে, রাইট? সো এই কন্ডাক্টরকে তুমি যদি একটা এক্সটার্নাল ফোর্স দাও, এই ফোর্সটা দেখিয়েছে ওই অ্যারো হেড দিয়ে, ঠিক আছে? সো তুমি যদি একটা এক্সটার্নাল ফোর্স দাও, the electrons in the conductor will start moving, right, in the direction of the force applied, ঠিক আছে? সো ওই যখন ইলেকট্রন একটা প্লেস থেকে আরেকটা প্লেসে মুভ করে আসবে একটা সার্টেন টাইম ধরে, ওই নাম্বার অফ চার্জ যতগুলো ফ্লো করে আসছে সেইটার কোয়ান্টিটি ডিভাইডেড বাই দ্য টোটাল টাইম মুভ করার করলে তুমি ওই কারেন্ট পাবা, ঠিক আছে? সো ইট ইজ ক্লিয়ার, বোঝা যায় আমার কথা? So current is equal to number of electrons that pass in 1 second, ঠিক আছে? চার্জ পার ইলেকট্রন। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওই যে 1 কুলম্ব হচ্ছে কি এতগুলা ইলেকট্রন পার সেকেন্ড ইনটু তোমার হচ্ছে গিয়ে ওই চার্জ 1.602 ইনটু 10 টু দি পাওয়ার -19 মাল্টিপ্লাইটা ওখানে মিস হয়ে গেছে, কুলম্ব পার, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 কুলম্ব পার সেকেন্ড। এটা জাস্ট নাম্বার দিয়ে দেখিয়েছে, হ্যাঁ, ওই কথাটাই। সো যেই দিকে ইলেকট্রন ফ্লো করে তার উল্টা দিকে আমরা জানি যে কারেন্ট ফ্লো করে, ওটা এখানে লিখেছে the conventional current flow is flowing in the opposite direction of the electron flow. So তোমার ইলেকট্রনের ফ্লো যদি এই ডিরেকশনে হয় তাহলে কারেন্টের ফ্লো হবে উল্টা ডিরেকশনে। স্যার এটা কারণ কি? কারেন্টের ডিরেকশন আমরা ধরি হচ্ছে প্রোটনের ডিরেকশন দিয়ে, ঠিক আছে? তুমি যখন একটা ইলেকট্রন মুভ করে এখানে আসতেছে, এই যেখান থেকে আসতেছে ওইখানে একটা গ্যাপ ক্রিয়েট হলো না, দ্যাট মিন্স দ্যাট ইজ আ পজিটিভ হোল, মানে পজিটিভ প্রোটন, হ্যাঁ? সো এখানে প্রোটন হচ্ছে, তো প্রত্যেকবার এখান থেকে মুভ করে গেলে বেসিক্যালি হোলস গুলো মুভ করতেছে না, সো দ্যাট ইজ দ্য কনভেনশনাল কারেন্ট ডিরেকশন। বুঝতে পেরেছো? সো আমরা হোলস এর ডিরেকশনকে কারেন্টের ডিরেকশন দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্লিয়ার? Yes. Okay. Thanks. So দেখো কারেন্ট, নাও we came to current. So current দুই ধরনের হয়, রাইট? একটা ডিসি কারেন্ট, AC current. ডিসি কারেন্ট তাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি কনস্ট্যান্ট ভ্যালু, মানে উইথ রেসপেক্ট অর ডিসপাইট অফ হাউ মাচ টাইম ইউ আর ইউজিং, হ্যাঁ, তার কারেন্ট লেভেল উইল রিমেইন সেম, কনস্ট্যান্ট। যদি 5 অ্যাম্পিয়ার দিচ্ছে তো 1 সেকেন্ডেও 5 অ্যাম্পিয়ার দিবে, 10 সেকেন্ড গেলেও 5 অ্যাম্পিয়ার দিবে, until and unless it drains out, ঠিক আছে? So that is direct current. So current has a constant value, ঠিক আছে? But AC current has a value that changes sinusoidally. তার মানে AC যে ওয়েভটা এটা সাইন ওয়েভ ফলো করে বা কস ওয়েভ ফলো করে, ঠিক আছে? So মানে কি? তার মানে with respect to time the amplitude of current or voltage will always change. তুমি 1 সেকেন্ডে গিয়ে 1 ভোল্ট যদি পাও, 2 সেকেন্ডে গিয়ে 4 ভোল্ট পাবা, বা এরকম ম্যাক্সিমাম আরেকটা ভোল্টেজ পাবা, তারপর আবার দেখবে যে ওটা কমে কমে জিরোতে আসছে যত টাইম বাড়ছে, আবার জিরো থেকে নেগেটিভে যাবে। সো এই কারণে আমরা বলি ইট ইজ আ সাইনুসয়েডাল, মানে এটা একবার পজিটিভ সাইকেল রিচ করে আর একবার নেগেটিভ সাইকেল রিচ করে।
and it continues. The same cycle is continuing throughout the time. So there is a wavelength, there is a frequency inside an AC signal. ঠিক আছে? So AC current has a value that changes sinusoidally. ঠিক আছে? আর তুমি যদি এটা রেফারেন্স অ্যাক্সিস 0 ধরো, তো তুমি যদি এটা পুরোটা তুমি এরিয়া নাও, you will get 0. ঠিক আছে? যদি তুমি উপর নিচ দুটো যোগ করো, you will have 0 power. ঠিক আছে? বুঝতে পেরেছো? So sine is easy to control. হ্যাঁ, এটা আমরা যে কোনো পয়েন্টে আমরা কন্ট্রোল করে নিয়ে আসতে পারবো, কারণ এটা তো উঠছে আবার নামছে, তো আমরা এখানে ফ্রিকোয়েন্সির উপরে কোনো ইয়ে আছে নাকি ইফেক্টিভ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সো এই যে একটা কমপ্লিট সাইকেল, একটা কমপ্লিট সাইকেল মানে তুমি যদি এই 0 পয়েন্ট থেকে ঘুরে 360 ডিগ্রি ঘুরে আবার এই পয়েন্টে আসো, তাহলে একটা কমপ্লিট সাইকেল হয় না? জি জি স্যার। দিস ইজ ওয়ান ওয়েভ। ঠিক আছে? সো এই যে এইখানে দেখো যে এই 0 থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে 0 তে আসছে, মিনিমাম হচ্ছে আবার এই 0 তে আসছে। সো এটা 0, এটা 180, এটা 360। সো 360 মানে একটা 0 থেকে ঘুরে আবার সেম পয়েন্টে যদি আসে তাহলে 360 ডিগ্রি কভার হয়। সো দিস ইজ ওয়ান সাইকেল। ঠিক আছে? ওয়ান ওয়েভলেন্থ। সো f is equal to 1 by lambda. ঠিক আছে? 1 by t, sorry. So এই যে একটা টাইম পিরিয়ড t দিয়ে আমরা ডিনোট করি, টাইম পিরিয়ড একটা ফুল কমপ্লিট ওয়েভ হতে যে টাইম পিরিয়ড, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি, মানে এটাকে ইনভার্ট করলে আমরা ফ্রিকোয়েন্সি পাই সিস্টেমে। বুঝতে পেরেছো? এখন এই 360 এর মধ্যে তোমার বেসিক্যালি এই দুটো ওয়েভ হতে পারে, তিনটা ওয়েভ হতে পারে, দ্যাট ইজ বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? সো স্যার আমাদের নরমালি তো ফ্রিকোয়েন্সি 50 সাইকেল, মানে আমাদের তো এটা 50 সাইকেল মানে কি 50 বার আপ ডাউন করবে, এটা বুঝলেন? এক সেকেন্ডে এক সেকেন্ডে 50 বার আপ ডাউন করবে। ওটা কি পজিটিভ পজিশন মানে নেগেটিভ পজিশন এরকম নাকি টোটালি? না, তুমি এই যে এখানে ফুল একটা ওয়েভ 360 ডিগ্রি যাচ্ছে না, তখন এই 360 এর মধ্যে অনেক কয়টা ওয়েভ দেখবা তুমি, ঠিক আছে? তার মানে তোমার জিনিসটা কম্প্রেসড হয়ে আসবে, অনেকগুলো ওয়েভের মধ্যে দেখবা। টোটাল মিলে পজিটিভ আর নেগেটিভ মিলে 50 মানে পজিটিভ নেগেটিভ মিলিয়ে একটা সাইকেল না, তো এরকম 50টা তৈরি হয়ে ঠিক আছে? সো এটাকে আমরা বেসিক্যালি ওভার করি। হ্যাঁ, তো তারপরে দেখো হ্যাঁ এটা তো গেল। আর এখানে আর কোনো কোশ্চেন আছে নাই তো? স্যার হ্যাঁ বলো। মানে উন্নত দেশে যেটা করে ওনাদের তো হইলো হার্স বেশি 60 হার্স, আমরা তো 50 হার্স ধরে ফেলি। ওই জায়গায় কি এটা কোনো ডিফারেন্স আছে কিনা? It depends. তো ওদের বেসিক্যালি পাওয়ার সিস্টেম, হ্যাঁ, পাওয়ার গ্রিড ওইভাবে ডিজাইন করা। ওকে, সো ওইটা ওই ওদের যে অ্যাপ্লায়েন্স গুলো থাকে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলা, ওইগুলাও ওরকম রেটিং এ ডিজাইন করা থাকে, এই কারণে ওদের কোনো সমস্যা হয় না। আর তুমি আমাদের এখানে জিনিস নিয়ে গিয়ে ওখানে যদি চালাও, তাহলে there will be a problem. হ্যাঁ, পাওয়ার লস বেশি হবে। বুঝতে পেরেছো? একুরেট না স্যার, অ্যাকুরেট হয় না, পাওয়ার লস বেশি হবে। তার মানে লস হলে তোমার কোনো রেজিস্টার বা ইয়ে জিনিস ওইখানে তোমার বেশি হিট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? বাট তুমি যদি ওই দেশের ফ্রিকোয়েন্সি দিয়ে তোমার ওই দেশের জিনিস চালাও, then there will be ওই দেশের frequency so it is control from the power system. ডিসিতে কেন ফ্রিকোয়েন্সি ব্যবহার করেন না? DC তে কি কোনো ফ্রিকোয়েন্সি আছে? Constant না। Is there any change টাইমের সাথে? So frequency কোথায় পাবা? এখানে কি ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে DC তে? না। তাহলে so there is no phase difference. বুঝতে পেরেছো? So DC তে কোনো ফ্রিকোয়েন্সি নেই। DC is constant voltage. With respect to time, it does not change. So the frequency কিভাবে বের করতে হবে? Frequency হয়। তো তারপর দেখো পরেরটাতে যাই, ভোল্টেজ।
So current গেল, now come to voltage. So voltage আমরা কিভাবে measure করি? ধরো একটা source লাগিয়েছো, there are two terminals A, B, right? So একটা সার্কিটে তুমি যদি এটা লাগাও তাহলে এই একটা পয়েন্ট থেকে ঘুরে ফুল সার্কিট ঘুরে আরেকটা পয়েন্টে আসে না। তো তুমি যদি পাওয়ার সোর্সে ভোল্টেজ মাপতে চাও, মানে এই যে ইলেকট্রিসিটিটা ফ্লো করে তোমার এখানে একটা ওয়ার্ক ডান হলো না, দিস ওয়ার্ক ডান divided by the total charge flow is your voltage. ঠিক আছে, যে কাজটা তুমি করছো, যে শক্তিটা ব্যয় করছো, কত চার্জ তার মধ্যে ট্রাভেল করলো, ওটা দিয়ে তুমি ভাগ করো, তাহলে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স পাও। সো আমরা এটা বেসিক্যালি দুইটা পয়েন্টে মেজার করি। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ওই ইলেকট্রনটাকে ঠেলে আনতে কতখানি শক্তি দেওয়া হলো একটা ইলেকট্রনকে ফেলার জন্য, ওইটা হচ্ছে কি তোমার ভোল্টেজ। বুঝতে পেরেছো জিনিসটা? Clear? So voltage is measured in the potential energy that causes a current to flow through a transducer in the circuit. ঠিক আছে? So circuit তোমার ল্যাম্প থাকতে পারে, রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে। তো ওইটার ভিতর দিয়ে একটা ইলেকট্রনকে A পয়েন্ট থেকে ফ্লো করিয়ে B পয়েন্টে আনার জন্য যে শক্তি তোমার প্রয়োজন, ওই শক্তি divided by that charge will give you the voltage. Okay? So voltage is always measured as a difference with respect to an arbitrary common point. So common point আমরা এখানে সবসময় ground point কে ধরি, বা দুইটা একটা কম্পোনেন্টের দুইটা টার্মিনাল হয়, ওই দুইটা টার্মিনালের অ্যাক্রসে আমরা ধরি, একটাকে রেফারেন্স ধরে আর একটা পজিটিভ এন্ডে লাগাই, হায়ার টার্মিনালে লাগাই, লাগিয়ে ওইটার অ্যাক্রসের ভোল্টেজ মাপ। ঠিক আছে, সো সবসময় দুইটা পয়েন্ট ইউজ করে আমরা ভোল্টেজ কে মাপি। So voltage is also known as electromotive force or EMF. ঠিক আছে? Clear? Now comes electricity and current. Electricity is defined as a separation of positive and negative electric charge. So electricity তখনই flow করে যখন তুমি একটা নিউট্রাল অ্যাটমে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, আর ওখানে ফোর্স অ্যাপ্লাই করলে ওটা হিট হবে, রাইট? তো ওইটার যে অ্যাটমিক স্ট্রাকচার আছে, ওটার আউটার মোস্ট শেলে যে ইলেকট্রনগুলো আছে, ওগুলা এনার্জাইজড হয়ে ওই শেল থেকে বের হয়ে যাবে, ওই ইলেকট্রনগুলো বেসিক্যালি ফ্লো করা স্টার্ট করবে। সো a neutral atom becomes a positive and electrons flows out of it becomes negative. So electron flow এর কারণে there is a current flow. So that is how electricity is formed. One way of current flow to be defined. When the charges are separated and stationary, we call this static electricity. So এই যে পজিটিভ নেগেটিভ ইলেকট্রন তারা যখন এক জায়গায় দাঁড়িয়ে আছে, যখন মুভ করছে না, এটাকে আমরা বলে থাকি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, ওই যে তোমরা অনেক সময় টিভির বডিতে ধরো না, তো ইয়া ধরলে দেখবা যে তোমরা একটু স্পার্ক করে বা চুল দাঁড়িয়ে যায়, হ্যাঁ, যদি ব্রাশ একটা ক্লোথের সাথে করো এরকম। সো দিস আর বেসিক্যালি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, সো তারপরে এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, দ্য চার্জিং অফ আ ক্যাপাসিটর ইজ অ্যান এক্সাম্পল। ঠিক আছে, সো ক্যাপাসিটর যেভাবে চার্জ হয়, এটাও একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির উদাহরণ। সো when the charges are in motion, we call it current. যখনই ইলেকট্রন ফ্লো হয়, we call it a current, তাই না? রিভার্স ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়। সো এখন আসো সার্কিট কি। সার্কিট আমি যদিও আগে বলে দিয়েছি। সো একটা ল্যাম্পের সাথে তুমি যদি একটা ব্যাটারি কানেক্ট করো, একটা সুইচ ওখানে থাকে, তো যখনই তুমি এই সুইচটা কানেক্ট করছো, ইট ফর্মস আ ক্লোজড লুপ, তাই না? এই ব্যাটারির পজিটিভ এন্ড থেকে ঘুরে ল্যাম্পের একটা টার্মিনালে এসে ল্যাম্পের আরেকটা টার্মিনাল থেকে নেগেটিভ এন্ডে গেছে। সো ইট ফর্মস আ ক্লোজড সার্কিট। তো এই সার্কিটের মধ্যে তোমার কম্পোনেন্টস গুলো হচ্ছে ব্যাটারি আর ল্যাম্প আছে। সো এখানে নানান ধরনের কম্পোনেন্ট থাকতে পারে, রাইট? বাট ইট হ্যাজ টু ফর্ম আ ক্লোজড লুপ টু মেক আ সার্কিট ওয়ার্ক। ঠিক আছে, যখনই তুমি অন করবা, ওটার মধ্যে দিয়ে একটা ফোর্স পাবে, ইলেকট্রন উইল স্টার্ট ফ্লোইং। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য ফ্লো অফ ইলেকট্রনস তোমার ওই লাইট বাল্বটা জ্বলবে।
So energy will get dissipated at the light bulb as heat energy and light energy. So ওখানে energy খরচ হবে। তো ব্যাটারির এনার্জিটা আস্তে আস্তে তোমার ওই ল্যাম্পের অ্যাক্রসে ডিসিপেট করে যাবে। ঠিক আছে? So this is how energy flows, electron flows. ঠিক আছে? How electricity flows, current flows. So এটাই basically it's an electric energy. I mean, it is a circuit. So a circuit is a closed loop containing a source of electrical energy like battery and a load like light bulb. Every circuit has to have a load of some sort. All of the electrical energy in the circuit has to get used by the load. তো যখনই তুমি এটা লোডের সাথে কানেক্ট করেছো সব ব্যাটারি যত এনার্জি আছে it has to get used by the load, তাই না? Until and unless the battery get run out of power, তাই না? So এটাই। So basically this energy is transferred from one form to another form. তোমার এখানে ইলেকট্রিক্যাল এনার্জি তুমি প্রোভাইড করছো বাট লাইটের অ্যাক্রসে কি হচ্ছে হিট এন্ড লাইট হচ্ছে না সো ইটস আ আদার ফর্ম অফ এনার্জি সো একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চলে যাচ্ছে বাট দ্য এনার্জি ইজ নেভার গেটিং destroyed. It is basically transferring from one form to another. So the total energy, conservation of energy is achieved. ঠিক আছে? তার মানে তোমার টোটাল এনার্জি সবসময় সেম থাকছে। ওকে? So a circuit with no load is called a short circuit. যদি এখানে লাইট বাল্ব না থাকতো শুধু একটা তার দিয়ে জোড়া লাগিয়ে দিতে হ্যাঁ তাহলে এটাকে আমরা বলে থাকি শর্ট সার্কিট তো এই শর্ট সার্কিটে there will be a current flow but ওইটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হয় না ঠিক আছে বা ওইটার অ্যাক্রসে রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল মানে কোনো বাধা নাই রোধ নাই ঠিক আছে সো কারেন্ট ক্যান ইজিলি ফ্লো থ্রু ইট তো একটা ব্যাটারির সাথে তুমি যদি একটা ওয়্যার কানেক্ট করো the battery will get damaged ঠিক আছে হিট হয়ে বার্স্ট করবে অথবা ওই যে তারটা আছে তারটা অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাবে ঠিক আছে so this is how short circuit happens so in a short circuit the power source feeds all of its power through the wire and back to itself either the wire melts or the battery blows up or something else disastrous happen battery burst will become very dangerous right so ওটাই বলছি so যখন এখানে একটা লাইট বাল্ব ছিল the symbolic the logical diagram is this one একটা ভোল্টেজ সোর্স এই লাইট বাল্বটা যদি একটা রেজিস্টর দিয়ে রিপ্লেস করতে পারি it acts as a resistor resistor হচ্ছে তার ন্যাচারাল এবিলিটি আছে যে কারেন্টটা ফ্লো করে তাকে বাধা দেয় ঠিক আছে সো এটার প্রপার্টিজ এটার ভিতরে যে রেজিস্টিভিটি এটার প্রপার্টিজই হচ্ছে এরকম যে ওই নরমাল ফ্লো অফ কারেন্টটাকে সে বাধা দেয় ঠিক আছে সো এই লাইট বাল্ব বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ আ রেজিস্টার ঠিক আছে সো যখন তোমার একটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে ওই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ডিসিপেট হবে তার মানে তুমি সাপ্লাইয়ে যা ভোল্টেজ দিচ্ছ সব ওই রেজিস্টারের অ্যাক্রসেই ডিসিপেট হবে লস হবে ঠিক আছে আর সার্কিটে কারেন্ট চলছে সো এখানে ওই ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের কথা বলেছে ওপেন সার্কিটে এবি টার্মিনালে তোমার কারেন্ট জিরো হয় ওপেন সার্কিট মানে এই যে সুইচটা যদি তুমি দেখো এই সুইচটা যখন খোলা এই টার্মিনালটা এ এই টার্মিনালটা বি ঠিক আছে যেহেতু এটা খোলা এইখানে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আছে এই কারণে ওই পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কারেন্ট ফ্লো করতে দিচ্ছে না ঠিক আছে এয়ার ইজ আ ভেরি গুড ইনসুলেটর সামটাইমস হ্যাঁ সো ওখানে একটা বিশাল ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স কাজ করে যখন এটা ওপেন থাকে সো কারেন্ট ফ্লো করে না ওকে সিমিলারলি ওই পয়েন্টে তোমার রেজিস্ট্যান্স ইনফিনিটি এবং কারেন্ট জিরো মানে কারেন্ট ফ্লো করছে না তো ওপেন রাইট আর শর্ট সার্কিটে কি হয় তোমার ভোল্টেজ জিরো হয় রেজিস্ট্যান্স ইজ অলমোস্ট জিরো কারণ তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে রাইট সো যেখানে কারেন্ট ফ্লো করছে সো পোটেনশিয়াল ডিফারেন্স তো দুই পয়েন্টেই সেম
There is no difference in potential difference. I mean potential difference power. Potential difference is zero. Voltage across a short wire is zero. But resistance তোমার zero থাকে মানে কারেন্ট যাতে স্মুথলি ফ্লো করে যায় শর্ট সার্কিট সো এটা হচ্ছে বেসিক্যালি আইডিয়াল ভোল্টেজ সোর্স সিম্বল হ্যাঁ ভোল্টেজ সোর্সের সিম্বল এগুলো তোমরা ডিসি সার্কিটে পড়েছো সো এটা ডিসি সোর্সের সিম্বল প্লাস মাইনাস এটাও আরেক ধরনের ডিসি ব্যাটারির সিম্বল হচ্ছে এটা এই মাঝখানেরটা আর এটা হচ্ছে এসি সাপ্লাই সিম্বল ঠিক আছে স্যার ভিএস এসএস কি সাপ্লাই করছে হ্যাঁ এই ব্যাটারিতে ডি যে ডিনোট করেছে না মানে এ বি সি ডিও বলতে পারো কিন্তু আমরা ভোল্টেজ ডি রিপ্রেজেন্ট ভোল্টেজ তারপরে ওই যে নিচে ছোট মানে এস এস লেখা ওটা সাপ্লাই করে আছে হ্যাঁ এটা সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই এসি চিহ্ন আছে তো ওখানে এই যে এখানে এসি চিহ্ন আছে এসি সাইন আছে এটাকে পজিটিভ টার্মিনাল বলছে এটাকে নেগেটিভ টার্মিনাল পুরোটা বোঝায়নি ওইটা এর সাথে যে এসটা আছে ওইটা দ্বারা কি সাপ্লাই বোঝাচ্ছে সাপ্লাই বোঝাচ্ছে সাপ্লাই সাপ্লাইটা তো সহজভাবে বোঝার জন্য মানে এস আছে তো এখন দেখো এই যে সাপ্লাই ভোল্টেজটা এই সাপ্লাই ভোল্টেজটাকে ডিজাইন করা হয় বেসিক্যালি সাপ্লাই ভোল্টেজ থাকে তার সাথে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে ঠিক আছে সো এই যে এইখানে যে পোরশনটা দেখছো এই পুরোটাকে আমরা সাপ্লাই ভোল্টেজ ধরি এটার মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে জি স্যার ঠিক আছে সো এটা হচ্ছে বেসিক্যালি তোমার it is represented by an ideal voltage source in series with an internal resistance ঠিক আছে তো তুমি যদি কোনো পাওয়ার সোর্স দেখো ওই পাওয়ার সোর্সের মধ্যে তোমার ডেফিনেটলি তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ঠিক আছে বাট ওইটা সহই আমরা ওইটা ভোল্টেজটা ধরি ঠিক আছে বাট ওটা ক্যালকুলেট করতে চাইলে তুমি ক্যালকুলেট করতে পারো কারণ ওইখানে একটা ভোল্টেজ ড্রপ হবে ওই ভোল্টেজ ড্রপটা যদি তুমি ওই মেইন সোর্স ভোল্টেজ থেকে মাইনাস করো তাহলে দ্যাট ইজ ইওর অ্যাকচুয়াল ভোল্টেজ সাপ্লাই ঠিক আছে টু দ্য সার্কিট সো এটা এখানে দেখানো হয়েছে এটা নাথিং দ্যাট ইম্পর্টেন্ট জাস্ট টু নো দ্য কনসেপ্ট সিমিলারলি তুমি যখন আইডিয়াল কারেন্ট সোর্স কল্পনা করো এটা আমরা ভোল্টেজ সোর্স দেখেছিলাম এটা হচ্ছে কারেন্ট সোর্সকে আমরা এইভাবে ডিনোট করি ঠিক আছে সো এইভাবেও ডিনোট করা হয় এভাবেও করা হয় দুটো টার্মিনাল হ্যাঁ আর এই যে কারেন্ট সোর্স তুমি যখন একটা রেজিস্টরের সাথে লাগাচ্ছ 1 অ্যাম্পিয়ার কারেন্ট তোমার এটার মধ্যে দিয়ে ফ্লো করছে রেজিস্টরের মধ্যে এটা যদি 1 মেগা ওহম রেজিস্টার হয় তাহলে তুমি ভোল্টেজ ক্যালকুলেট করতে পারবা থ্রু ওহমস ল V is equal to IR তাই না রেজিস্ট্যান্স জানো কারেন্ট জানো তাহলে এর অ্যাক্রস ভোল্টেজ কত এটাও দেখতে পারবে সো দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড সিম্বল আর নরমালি তুমি যদি প্র্যাকটিক্যালি ইউজ করতে যাও ওই কারেন্ট সোর্সের মধ্যে রেজিস্ট্যান্সটা ইন প্যারালাল থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সো ওই যে ওইখানে দেখানো হয়েছে IS প্যারালাল RS1 সো ইন্টারনালি তোমার সার্কিটের সাথে এভাবে কানেক্টেড ওকে এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স সো সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে আবার ডিপেন্ডেন্ট সোর্স আছে ডিপেন্ডেন্ট সোর্সগুলো হচ্ছে তোমার যে কোনো ব্রাঞ্চের কারেন্ট বা সাপ্লাই কারেন্ট বা সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে তাদের কোনো নিজস্ব কোনো পাওয়ার নাই তারা ওই সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই কারেন্ট বা অন্য ব্রাঞ্চের কন্ডাক্টরের অ্যাক্রসে যে কারেন্ট ফ্লো করছে তাদের উপর ডিপেন্ডেন্ট তাদের কারেন্ট ফ্লো করলেই তার মধ্যে দিয়ে সে একটা পাওয়ার পায় ঠিক আছে দ্যাট ইজ বেসিক্যালি ডিপেন্ডেন্ট সোর্স এন্ড ইট ইজ ইন দিস ফর্ম হ্যাঁ সো এইভাবে ইয়ে করা হয় তাহলে সার্কিটে স্যার হ্যাঁ সার্কিটের সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কাজ কি সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কাজ কি সার্কিটে তোমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স মাঝে মধ্যে লাগে ঠিক আছে তুমি স্মল সিগন্যাল যখন করো তুমি আরো সিগন্যাল এন্ড সিস্টেমস যখন করবা তখন এগুলো দেখবে তোমার কমিউনিকেশন রিলেটেড এগুলো করার জন্য স্মল সিগন্যাল মডেল এগুলো ডিজাইন করার জন্য তোমার এই ধরনের ডিপেন্ডেন্ট সোর্স লাগে বা ইলেকট্রিক সার্কিটের মধ্যেও তোমরা দেখেছো ডিপেন্ডেন্ট সোর্স কখন আমরা ইউজ করেছি সো ইলেকট্রিক্যাল সার্কিট করেছো না ওখানে তো পাওয়ার কথা রাইট সো
এটা বেসিক্যালি তোমার অন্য একটা ব্রাঞ্চের কারেন্টকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, ধরো যে তোমার সার্কিটটা এমন আছে এক পাশে গিয়ে তারপর এদিক দিয়ে কানেক্ট করে এখানে একটা সোর্স লাগানো, তো ওই কারেন্টটা ওই ব্রাঞ্চে যে কারেন্ট ওটার উপর এখানে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা ডিপেন্ডেন্ট, ওইটা অন হলে এই পাশের সার্কিট অন হবে। এই রকম ক্ষেত্রে হচ্ছে কি এই সব ইউজ করা হয়। ঠিক আছে, সো কারেন্ট সোর্স গুলোকে আমরা এইভাবে ডিনোট করি, ভোল্টেজ সোর্স গুলোকে আমরা এই সিম্বল দিয়ে ডিনোট করি। ঠিক আছে, সো রেজিস্ট্যান্স কয়টা বাজছে? স্যার স্যার তো দেখো দেখো রেজিস্ট্যান্স, সো রেজিস্টরের ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে টু রেজিস্ট, তাই না? ইটস আ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ইজ আ ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট, মানে তোমার যে কোনো এলিমেন্ট হতে পারে। সো ডিফারেন্ট এলিমেন্টের জন্য ডিফারেন্ট রেজিস্টিভ প্রপার্টি। তার মানে তোমার কপারের জন্য এক ধরনের রেজিস্টিভ প্রপার্টি, গ্লাসের জন্য এক ধরনের, আয়রনের জন্য এক ধরনের, হ্যাঁ। সো ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য তোমার ডিফারেন্ট রেজিস্টিভ প্রপার্টি থাকে। প্রত্যেকটা মেটেরিয়ালের নিজস্ব একটা প্রপার্টি থাকে, ওই রেজিস্টিভ প্রপার্টি, যেটা নর্মাল ফ্লো অফ ইলেকট্রনস কে বাধা দেয়। ঠিক আছে, সো এই যে রেজিস্ট্যান্স ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট দ্যাট impedes, resist the flow of current। ঠিক আছে, কারেন্টকে বাধা দেয়। এটার ইউনিট হচ্ছে ওহম। হ্যাঁ, ওহম দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। আর এই যে রেজিস্টিভিটি is the ability of the material to resist current flow। সো এই রেজিস্টিভিটির উপর ডিপেন্ড করে বেসিক্যালি তার শক্তি, রেজিস্টিভ যে শক্তি, রেজিস্ট্যান্স বাধা দেওয়ার যে শক্তি, এটা ডিপেন্ড করে। সো এটা কপারের মধ্যে ডিফারেন্ট, এটা গ্লাসের মধ্যে ডিফারেন্ট। বিভিন্ন মেটেরিয়াল তুমি যদি ইউজ করো, প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা রেজিস্টিভ প্রপার্টি আছে। ঠিক আছে,
এখানে একটা ক্যাপাসিটর প্লেট আছে। A capacitor consists of a pair of conductors connected by dielectric insulator. এটা তো আমরা জানি। দুই প্যারালাল প্লেট ক্যাপাসিটর পড়েছো না? টু প্যারালাল প্লেট ক্যাপাসিটর বেসিক্যালি দুইটা প্লেট এরকম থাকে, তার মাঝখানে হচ্ছে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দেওয়া থাকে, রাইট? সো ওই প্লেট তুমি যদি একটা এন্ড ব্যাটারির সাথে কানেক্ট করো আর একটা এন্ড ব্যাটারির সাথে আরেকটা এন্ডের সাথে কানেক্ট করো, পজিটিভ নেগেটিভ যদি হয়ে থাকে, ডিপেন্ডিং অন দ্য ব্যাটারি চার্জ তোমার ওই প্লেটে ইলেকট্রনস প্রোটনস গ্যাদার হয়, তাই না? সো এই যে দুই সাইডে তোমার পোলারিটি যদি ফর্ম করে, ধরো এই সাইডে পজিটিভ ফর্ম করলো, এই সাইডে নেগেটিভ ফর্ম করলো, তো ওই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে ডাইপোলস থাকে, তাই না? ডাইঅ্যাটমিক স্ট্রাকচারের প্লাস মাইনাস অ্যাটম থাকে, তো ওরা হ্যাফাজার্ড ভাবে থাকে, মানে একটা বন্ড একটা গোল বলের মধ্যে পজিটিভ নেগেটিভ থাকে একসাথে, কিন্তু ওদের পজিশনিংটা উল্টাপাল্টা থাকে, রাইট? তো তোমার যখন একটা প্লেট পজিটিভ হয়ে গেল আর একটা প্লেট নেগেটিভ হয়ে গেল, ওই পজিটিভ গুলা ওই নেগেটিভ গুলাকে এদিকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? ওই বলের মধ্যে তো নেগেটিভ গুলো এইদিকে অ্যালাইন হলো, পজিটিভ গুলো ওইদিকে অ্যালাইন হলো, ঠিক আছে? সো এরকম করে প্রত্যেকটা ডাইইলেকট্রিক অ্যাটম গুলা ভিতরে অ্যালাইন হয়, ঠিক আছে? তো যখনই অ্যালাইন হয় তো বেসিক্যালি তার উপরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তো ওইটার কারণে তোমার এই যে ক্লোজড লুপের ভিতর দিয়ে ওখান দিয়ে ইলেকট্রন পাস হয়, ঠিক আছে? সো ওইখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় ওই দুটো প্লেটের মাঝখানে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড একটা ফোর্স ক্রিয়েট হয়, ওটার কারণে এটার মধ্যে ইলেকট্রিসিটি পাস করে বা ওটার মধ্যে আমরা চার্জ ধরে রাখতে পারি ডিপেন্ডিং অন ব্যাটারির যত ভোল্টেজ ওটা ক্যাপাসিটরের মাথায় রাখে, ঠিক আছে? বুঝতে পেরেছো জিনিসটা এইভাবে কাজ করে? সো এখানে আর তেমন কিছু করার নাই। সো এই যে এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু এটা বেসিক্যালি ক্রস সেকশনাল এরিয়া আর ডিসটেন্সের উপর ডিপেন্ডেন্ট। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য প্লেট, এই যে এখানে যে প্লেটটা আছে, এই প্লেটটা আছে, এটার যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে, এইখান থেকে শুরু করে এতটুকু, এই এরিয়াটা আর এই যে ডিসটেন্স বিটুইন দ্য টু প্লেটস, এই দুইটার উপর এই ক্যাপাসিটরের ভ্যালু ডিপেন্ড করে। তোমার এই এরিয়াটা যত বড় হবে, প্লেটটা যত বড় হবে, তত বেশি ক্যাপাসিট্যান্স হবে ওটা, আর এই ডিসটেন্সটা যত বড় হবে ক্যাপাসিট্যান্সের ভ্যালু তত কমতে থাকবে, আর এটা যত ক্লোজ হবে তত বাড়তে থাকবে, ভ্যালু বাড়বে, ঠিক আছে? স্যার এই যে কমতেছে বাড়তেছে যে ডিসটেন্স, এটাই কি আমাদের ভোল্টেজ? না, এখানে যতগুলা চার্জ পজিটিভ চার্জ গ্যাদার হচ্ছে আর এদিকে ততগুলাই ইলেকট্রন গ্যাদার হচ্ছে, depending on the number of charges your voltage is determined, ঠিক আছে? ইন্ডাক্টর হচ্ছে গিয়ে তোমার টু টার্মিনাল এলিমেন্ট, হ্যাঁ? নরমালি ইন্ডাক্টরের ভিতরে বেসিক্যালি ইন্ডাক্টর তো বেসিক্যালি উপরে ইনসুলেটেড কোটিং থাকে, ওটা যদি ভালো দেখবা যে there is a circular turns of wires, ঠিক আছে? তার মানে তোমার ওখানে নাম্বার অফ টার্নস অফ ওয়্যারস আছে, সো দ্যাট ইজ বেসিক্যালি ইটস আ ওয়্যার, কমপ্লিট ওয়্যার। ওই ওয়্যারকে তুমি যদি ঘুরিয়ে 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 একটা কয়েলের মতো বানাও, দ্যাট ইজ বেসিক্যালি ইন্ডাক্টর, ঠিক আছে? ও এনার্জি স্টোর করে ইউজিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? সো ওই ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তো ওই কারেন্ট ফ্লো করলে ওইখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, তো ওইটার কারণে তোমার ওইখানে চার্জ গ্যাদার হয়, ঠিক আছে? So that is how an inductor works. So inductance is a measure of the ability of a device to store energy in the form of magnetic field. এটা ইউনিট হচ্ছে হেনরি, আর ইন্ডাক্টরের এল তুমি এই ফর্মুলা দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এই যে ওয়্যারের যে ক্রস সেকশনাল এরিয়া আছে, ওয়্যার কি বেসিক্যালি সিলিন্ডার না? সিলিন্ডার, ওই যে ক্রস সেকশনাল এরিয়া, ওইটা যদি তোমার যত মোটা হবে তত ইন্ডাক্টেন্স বেশি হবে, আর ডিপেন্ডিং অন দ্য লেন্থ, তুমি এই যে কয়েল টার্ন করেছো না, এটাকে একদম স্ট্রেট করো করে লেন্থ যদি মেজার করো, যত বড় লেন্থ হবে তত কম ইন্ডাক্টরের ভ্যালু হবে, ঠিক আছে?
বুঝতে পারছো জিনিসটা? Ohm's law. So আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটর দেখলাম। Ohm's law হচ্ছে কি the most basic law in electrical circuit, তাই না? So এটা আমাদের সব ইঞ্জিনিয়ারদের জানতে হবে। So Ohm's law with the relation between voltage and current in a conductor with resistance R. তো এই যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্স আছে, তুমি একটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছো, ওয়্যার দিয়ে রেজিস্ট্যান্স কানেক্ট করেছো, রাইট? সো ওই যে এখানে যে ভোল্টেজটা ডেসিপেট হচ্ছে, ইট বেসিক্যালি ফলোস ওহমস ল। সো V is equal to IR, তাই না? এই ফর্মুলা ইউজ করে ম্যাথমেটিক্যালি I is equal to V by R। ওকে, সো এই ফর্মুলা ইউজ করে আমরা করে দেব। সো এখন আসো সিরিজ সার্কিটে। তো সিরিজ সার্কিটে তুমি যদি তিনটা রেজিস্ট্যান্স you connect in series, so they will basically have voltage drop across it, তাই না? তুমি যদি একটা সাপ্লাই ভোল্টেজের সাথে লাগাও তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা করে ভোল্টেজ দেখাবে। তো সিরিজ সার্কিটে আমরা কারশফস ভোল্টেজ ল যদি অ্যাপ্লাই করি তাহলে sum of all the voltage drop should be equal to the voltage supply, ঠিক আছে? তার মানে ওই যে E সমান হবে হচ্ছে কি R1 across a voltage plus R2 across a voltage plus R2 across a voltage সমান, ঠিক আছে? আবার এখানে যে সাপ্লাই কারেন্টটা, তুমি যে সাপ্লাই ভোল্টেজ জানার পর রেজিস্ট্যান্স যদি অ্যাড করো, সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স সোজাসুজি অ্যাড করে দেওয়া যায়। হ্যাঁ, R1 যদি তোমার 2 হয়, R2 যদি তোমার 3 হয়, R3 যদি 4 হয়, তুমি সবকটাকে যোগ করে দিতে পারো। That will be your equivalent resistance, তাই না? তাহলে সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স করলেই তুমি কারেন্ট পেয়ে যাবে ওহমস ল ইউজ করে। ওকে, সিরিজে রেজিস্ট্যান্স ডাইরেক্ট যোগ করে দিতে পারো, কিন্তু প্যারালাল হলে তোমাকে প্যারালালি ওটাকে কানেক্ট করতে ইকুয়েশন বের করতে হবে। সো সিরিজ সার্কিটে ওই যে E is equal to V1 plus V2 plus V3 দেখিয়েছে কারশফস ভোল্টেজ ল, ঠিক আছে? অথবা sum of all the voltage is equal to 0, দুই ভাবে করতে পারো। ওকে, সো এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে সব মুখেই বলে দিয়েছি তোমাদেরকে, এখানে যে সবগুলোই দিয়েছে এগুলা বললামই। সো এখানে নতুন কিছু নাই। নাও কামস টু প্যারালাল সার্কিটস। সো প্যারালাল সার্কিট দেখতে এরকম হয়, এরকমও হতে পারে, এরকম হতে পারে, দুটো কিন্তু সেম সার্কিট, তাই না? দুটো সেম সার্কিট। এই যে এই পয়েন্টটাকে একটু উঠিয়ে উপরে নিয়েছে, এই পয়েন্টটাকে এখানে নিয়ে এসেছে, সো সবগুলোকে একসাথে করে একটা বিন্দুতে এনেছে। সো দুটো কিন্তু সেম সার্কিট। সো প্যারালাল রেজিস্ট্যান্স হলে তোমাকে বেসিক্যালি এইখানে কারেন্ট ডিভাইড হয়ে যায় কিন্তু ভোল্টেজ রিমেইনস সেম। তোমার এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা দিচ্ছ, এই R1 এর অ্যাক্রসে ওই সাপ্লাই ভোল্টেজটাই তুমি পাবে, R2 এর অ্যাক্রসে ওই সেম সাপ্লাই ভোল্টেজটাই পাবে, R3 এর অ্যাক্রসে তুমি ওই ভোল্টেজটাই পাবে। কিন্তু কারেন্ট দেখো এই পয়েন্টে এসে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে, রাইট? তো কারেন্টের ভ্যালু এখানে চেঞ্জ হবে। দেখো এখানে ওটাই দেখিয়েছে যে সাপ্লাই কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ অল দ্য কারেন্টস ব্রাঞ্চ গুলাতে। ধরো তুমি যদি এটাকে I1 বলো, এটাকে I2 বলো, এটাকে I3 বলো, তাহলে I1 plus I2 plus I3 should be equal to the supply current, অথবা sum of all the currents entering the node is equal to sum of the currents leaving the node, ঠিক আছে? অথবা sum of all the currents is equal to 0, তুমি যে ভাবে করতে পারো। স্যার আমার টার্গেট রাখতে হবে প্যারালাল সার্কিটে আমি হলো নোডগুলো ই করতে পারবো, মার্ক করে রাখতে হবে, ঠিক আছে? So this is how you calculate in parallel circuits. So parallel circuit এ তোমার KCL আমরা ইউজ করি, কারশফস কারেন্ট ল, ঠিক আছে? সো এটা ইউজ করে থাকি কারণ নোডাল পয়েন্টে তোমার কারেন্ট এসে ডিভাইড হয়ে যায়। ওকে, তো এই যে এখানে প্যারালাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা দেখিয়েছে। সো R1 R2 R3, সো R equivalent যদি তুমি বের করতে চাও, 1 by R equivalent is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, এগুলো তোমরা আগে করে এসেছো, সো এখানে নতুন কিছু নাই।
সো এটা জাস্ট ম্যাথামেটিক্যাল প্রবলেম। এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা তোমরা করবা, পারবা না এটা করতে? তো এটা একদম ইজি, বেসিক ডিসি সার্কিটে করেছো, এটা ডিসি সার্কিটের এক্সাম্পল। এইখানে আছে ক্যাপাসিটর। সো ক্যাপাসিটর প্যারালালে তুমি নরমালি অ্যাড করতে হবে, কিন্তু সিরিজে তোমাকে ওই রেজিস্ট্যান্সে যেরকম প্যারালাল ওরকম করে করতে হবে, ঠিক আছে? ঠিক অপোজিট। হ্যাঁ, ওটাই এখানে দেখিয়েছে। দেখো এখানে যে প্যারালালে আছে, এই দুটো প্যারালালে আছে না, এই দুটো খালি যোগ করে দিয়েছে C1 C2, সো টোটাল C উইল বি C1 প্লাস C2। বাট তোমার সিরিজে থাকলে দেখো ওই যে রেজিস্ট্যান্সের মতো করে করেছে। So 1 by CT should be equal to 1 by C1 plus 1 by C2. তো এটা করে তুমি ক্যাপাসিট্যান্স বের করতে হবে। সো এটা মনে রাখবা। ইন্ডাক্টরের ক্ষেত্রে সিরিজে ইন্ডাক্টর রেজিস্টরের মতো, হ্যাঁ, ইন্ডাক্টরগুলো সব যোগ হবে, ওকে? আর প্যারালালে ওই রেজিস্ট্যান্সের মতো। সো এইখানে অনেক কনফিউশন হয়ে চলে যায়, সো এটা কনফিউজ হওয়ার চেষ্টা করবো না। সো আশা করি এগুলোতে প্রবলেম হবে। ও শেষ, ঠিক আছে? আজকে ক্লাস এটা তোমাদের তো এখনো বলছো যে রেজিস্ট্রেশন হয় নাই, এই কারণে আমিও তোমাদেরকে দিতে পারি। আমি গ্রুপে লেকচার স্লাইডটা আপলোড করে দিই, ওখান থেকে দেখো 15 বছরের গ্রুপে আমি তোমার এই লেকচার স্লাইডটা আপলোড করে দিই, ঠিক আছে? তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমাকে দাও। রেজিস্ট্যান্স আর ইম্পিডেন্স কি পার্থক্য? হ্যাঁ বলছি, রেজিস্ট্যান্স হচ্ছে রিয়েল, মানে ওখানে রিয়েল লস হয়।